হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হলো ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট। প্রথমে আমরা ডি ব্লক এলিমেন্ট নিয়ে কমপ্লিট আলোচনা করে নেব, তারপরে এফ ব্লক এলিমেন্ট শুরু করব। তো ডি ব্লক এলিমেন্ট শুরু করবার আগে কয়েকটা কথা বলে নিই। আমরা পি ব্লক বা এস ব্লক এই সংক্রান্ত আলোচনা কিছুটা ক্লাস 11-এ করে এসেছি এবং বাকিটা আমরা ক্লাস 12-এ কমপ্লিট করেছি। সেখানে প্রত্যেকটা গ্রুপ নিয়ে এবং ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে ইন্ডিভিজুয়ালি তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের যৌগ এবং তাদের যা যা চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেইগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। কিন্তু ডি ব্লক এলিমেন্ট যারা রয়েছে, সেটা যতগুলো গ্রুপ থাকুক বা যতগুলো পিরিয়ড থাকুক, আমরা কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আলাদাভাবে আলোচনা করব না। এখানে আমরা একটা জেনারেল ডিসকাশন করব। যত কিছু পিরিয়ডিক প্রপার্টিজ থাকুক, মানে পর্যাবৃত্ত ধর্ম থাকুক বা তাদের রাসায়নিক চরিত্র যাই থাকুক না কেন, সেইগুলোর আমরা একটা ওভারঅল ডিসকাশন রাখব। সেখানে আর আলাদাভাবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি ঘটনা হচ্ছে সেরকম দেখার মতো আমাদের যেহেতু স্কোপ এখানে খুবই কম, কারণ ডি ব্লক বা এফ ব্লক সংক্রান্ত আরও একটা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে, যেটা হলো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তো সেই কারণেই আমরা এখানে বিশেষ করে ডি ব্লক এলিমেন্ট নিয়ে খুব একটা আলোচনা করব না, জাস্ট ওভারঅল একটা ডিসকাশন করব, যেটা তোমাদের প্রথমেই বললাম। কেন এইটা করব? তার কারণ হচ্ছে ডি ব্লক এলিমেন্ট বলো বা এফ ব্লক এলিমেন্ট বলো, তাদের অ্যাপ্লিকেশান যদি আমরা আলোচনা করি, তাহলে প্রয়োগ বা অ্যাপ্লিকেশান আমাদের ক্ষেত্রে ল্যাবরেটরিতে কোয়ালিটেটিভ অ্যানালিসিস করার ক্ষেত্রে, মানে গুণগত বিশ্লেষণ, কোনো একটা যৌগে কোন ধাতু রয়েছে বা কোন ডি ব্লক এলিমেন্ট রয়েছে সেইগুলো অ্যানালিসিস করার ক্ষেত্রে, কিংবা জটিল যৌগ তৈরি করার ক্ষেত্রে। কারণ তোমরা আগেই পড়েছো যে ডি ব্লক এলিমেন্ট যারা, তারা রঙিন যৌগ উৎপন্ন করতে পারে। ম্যাক্সিমাম যারা ডি ব্লক এলিমেন্ট রয়েছে বা এফ ব্লক এলিমেন্ট রয়েছে, তারা রঙিন যৌগ উৎপন্ন করতে পারে। তো সেই কারণেই আমরা বেশি ফোকাস করব কোঅর্ডিনেশন কেমিস্ট্রির ওপরে, আর বাকি ফিচার্সগুলো আমরা জেনারেল একটা আলোচনা মাধ্যমে যে এলিমেন্টগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্য নিয়ে কথা বলে নেব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে ডি ব্লক এলিমেন্ট। ফার্স্ট যে কথাটা দিয়ে আমি শুরু করব সেটা হলো যে ডি ব্লক এলিমেন্ট তো বুঝলাম, কিন্তু ডি ব্লক বলতে বিষয়টা কি? তোমরা ম্যাক্সিমাম জানো যে কেন ডি ব্লক বলা হয়। যেই সমস্ত এলিমেন্ট মনে করো এম আমি বলছি একটা এলিমেন্ট, এর লাস্ট ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, লাস্ট ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে, তবে সেটা কি হবে? তবে সেটা হবে ডি ব্লক এলিমেন্ট, তাই তো? লাস্ট ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলেই ডি ব্লক এলিমেন্ট হলো। তো এই ডি ব্লক এলিমেন্টকে আরও একটা নাম দেওয়া হয়, যেটা বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। এই নামটাও দেওয়া হয়। ডি ব্লক এলিমেন্টকে ট্রানজিশন এলিমেন্টও বলে। তাহলে ট্রানজিশন এলিমেন্ট কেন বলে? ট্রানজিশন এলিমেন্ট বলার পেছনে কারণ হচ্ছে, তোমরা যদি পর্যায় সারণী দেখো, পর্যায় সারণীটা এইরকম দেখতে। পর্যায় সারণীটা এইরকম দেখতে। তো এইখানে দুটো কলাম আছে, এখানে দুটো কলাম আছে, এই যে এরকম দুটো কলাম আছে। এইখানে এরকম ভাবে ছটা কলাম আছে। আর এইখানে যদি এরকম ভাবে হিসাব করে যাও, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম আছে। তাহলে দেখো এই যে এই কলামটা, এখানে যে দুটো কলাম,
তাদেরকে আমরা বলি এস ব্লক, রাইট? তাদেরকে এস ব্লক এলিমেন্ট বলা হয়। এখানে যে যে এলিমেন্টগুলো রয়েছে এরা প্রত্যেকে এস ব্লক মৌল। এইখানে যারা যারা রয়েছে তাদেরকে বলা হয় পি ব্লক মৌল, পি ব্লক এলিমেন্ট। আর এই অংশতে যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে ডি ব্লক। তাহলে ডি ব্লক এলিমেন্টগুলোকে ট্রানজিশন এলিমেন্ট কেন বলা হবে? ট্রানজিশন বলা হয় বা ট্রানজিশনাল এলিমেন্ট বলা হয়। বলার কারণ হচ্ছে, তোমরা একটা কথা ভেবে দেখো, এস ব্লক মৌল যারা রয়েছে তারা হচ্ছে পিওর মেটাল। পিওর মেটাল, যদি এদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় তাহলে এরা সম্পূর্ণরূপে ধাতব চরিত্র দেখায়। পি ব্লক এলিমেন্ট যারা রয়েছে সেখানে ম্যাক্সিমাম হচ্ছে নন মেটাল, ম্যাক্সিমাম নন মেটাল। তারপরে কি থাকে? মেটালয়েডস থাকে, মেটালয়েডস থাকে বা কিছু মেটাল থাকে, সাম মেটাল, সাম মেটালস, বাট ম্যাক্সিমাম কি থাকে? ম্যাক্সিমাম নন মেটালস থাকে, রাইট? তো আমরা যদি এস ব্লক আর পি ব্লকের মধ্যে এই চারিত্রিক বৈশিষ্ট্যর যে পার্থক্য, সেই পার্থক্যটাকে মাথায় রেখে যদি ভাবি, তাহলে দেখো মেটালিক ক্যারেক্টারটা ধীরে 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 নন মেটালিক ক্যারেক্টারে কনভার্ট হচ্ছে, এরকমভাবে ভাবা যায়। তো সেই ট্রানজিশন যেটা হচ্ছে, অর্থাৎ মেটালিক ক্যারেক্টার থেকে নন মেটালিক ক্যারেক্টারের যে রূপান্তরকরণটা হচ্ছে, সেই রূপান্তরকরণের পথে এই ডি ব্লক মৌলগুলো আছে। আমরা তাহলে কি ভাবতে পারি? যে মেটালিক ক্যারেক্টারটা আস্তে আস্তে ডি ব্লক মৌলগুলোর মাধ্যমে চেঞ্জ হতে হতে নন মেটালিক ক্যারেক্টারে চলে যাচ্ছে। অর্থাৎ এই রূপান্তরটা বা এই ট্রানজিশনটা ডি ব্লক এলিমেন্টের মারফত ঘটছে। সেই কারণেই এস আর পি ব্লকের মধ্যে যেহেতু একটা যোগসূত্র স্থাপন করতে পারে ডি ব্লক, তাই ডি ব্লক এলিমেন্টগুলোকে আরও একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হলো ট্রানজিশন এলিমেন্ট। বোঝাতে পারলাম? তাহলে এইখানে আমরা লিখতে পারি যে এস ব্লক ও পি ব্লক মৌলের চারিত্রিক বৈশিষ্ট্যের রূপান্তরকরণের পথে এই ডি ব্লক মৌল থাকার জন্য এদের ট্রানজিশনাল এলিমেন্ট বলে। ঠিক আছে? তো এইটা একটা কারণ। আরেকটা কারণ, ট্রানজিশন এলিমেন্টের আরও একটা বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটা হচ্ছে যে এদের এই ট্রানজিশন এলিমেন্ট যারা হবে, এখানে দেখো ডি ব্লক 10টা যে কলাম বা 10টা যে গ্রুপ আছে, কোথা থেকে রয়েছে তোমরা জানো? 2 থেকে শুরু করে, এটা আমি গ্রুপ নাম্বার বলছি, গ্রুপ 2 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত 10টা গ্রুপ আছে। সরি, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10টা। তো এই 10টা গ্রুপ যে রয়েছে, 10টা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। কিন্তু এই সব ডি ব্লক এলিমেন্ট কি ট্রানজিশন এলিমেন্ট? একটা প্রশ্ন আসতেই পারে। আমি যে ট্রানজিশনের কথাটা বললাম, যে এস চরিত্র থেকে ডি চরিত্রে ট্রানজিট করছে, সেই ট্রানজিশনের যে ব্যাপারটা বা এই চরিত্রের যে পরিবর্তনটা হচ্ছে মেটালিক ক্যারেক্টার থেকে নন মেটালিক ক্যারেক্টার, তার মাঝখানে সবকটা ডি ব্লক এলিমেন্ট আছে। তো সবকটা ডি ব্লক এলিমেন্টকে আমরা কি বলতে পারি? ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি। কিন্তু আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলা হলো যে না, ট্রানজিশন এলিমেন্ট বলতে গেলে তার মধ্যে শুধু যে এস আর পি ব্লকের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যোগসূত্র স্থাপন করছে সেইটাই নয়, আরও কয়েকটা বিশেষ ধর্ম থাকতে হবে। তো তার মধ্যে একটা মূল ধর্ম কি? ধর্মটা হচ্ছে যে
ডি ব্লকের অন্তর্গত তো হতেই হবে সেই মৌলটাকে ট্রানজিশন এলিমেন্ট হতে গেলে। ডি ব্লক মৌল হতে হবে প্লাস তাতে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। এইটা একটা মেন চরিত্র ট্রানজিশন এলিমেন্ট হতে গেলে। প্রথমত কি বলছি, ডি ব্লক এলিমেন্ট হতে হবে, দ্বিতীয়ত তাতে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। কোন অবস্থায় অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে সেটা ভূমি স্তরে হতে পারে, ভূমি স্তরে অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া না করা অবস্থায় বা প্রশমিত থাকা অবস্থায় অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। আর যদি সেরকম না থাকে, প্রশমিত অবস্থায় যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, তাকে আয়নিত করবার পরে যদি অযুগ্ম ইলেকট্রন পাওয়া যায় বা অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট আয়নীয় ফর্ম পাওয়া যায়, তাহলেও আমরা সেই এলিমেন্টটাকে বা সেই ডি ব্লক মৌলটাকে বলবো ট্রানজিশন এলিমেন্ট। তাহলে আমি কি পয়েন্ট বললাম এখানে, পয়েন্টটা লিখি যে এদের নিস্তড়িত বা আয়নীয় অবস্থায়, নিস্তড়িত বা আয়নীয় অবস্থায় অযুগ্ম ইলেকট্রন থাকা আবশ্যক, তবেই আমরা সেই সমস্ত মৌলকে ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো। আদারওয়াইজ আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো না, কিন্তু তারা ডি ব্লক মৌল হবে, ট্রানজিশন এলিমেন্ট বলবো না যদি এই শর্তটা না মানে। ওকে, নেক্সট পয়েন্ট এবার দেখা যাক যে ডি ব্লক মৌলগুলো সাধারণ ইলেকট্রন বিন্যাস কীরকম। যতগুলো ডি ব্লক মৌল আছে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস বলতে কি, সর্ববহিস্থ যে শক্তি স্তর বা ভ্যালেন্স শেল যেটা, সেই ভ্যালেন্স শেলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, এবং ডি ব্লক মৌলগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের জেনারেল electronic configuration of valence shell। মেনশন করে দিলাম আমি ভ্যালেন্স শেলের। ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1 d 1 to 10 ns 1 to 2। ডি অরবিটালে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, মিনিমাম একটা থাকতে পারে। আর যদি 0 হয়ে যায়, ধরো তোমরা বলতে পারো মিনিমাম 1 কেন, মিনিমাম তো 0 হতে পারে, কিন্তু 0 হয়ে গেলে সেখানে তার ডি অরবিটালে ইলেকট্রন থাকছে না, তাহলে সেটাকে আমরা ডি ব্লক বলতে পারবো না। সেই কারণে n-1 ডি মিনিমাম একটা, ম্যাক্সিমাম 10টা, এবং তার সাথে এস অরবিটাল মানে ডি যেই শক্তি স্তর তার পরবর্তী শক্তি স্তরের এস অরবিটালে মিনিমাম একটা থাকতে পারে বা ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। এটাই হচ্ছে ডি ব্লক এলিমেন্টের, সেটা ট্রানজিশন মেটাল হোক মানে ট্রানজিশন এলিমেন্ট হোক বা না হোক, ডি ব্লক মানে তো সবাইকেই কম্পোজ করছে, তো তাদের প্রত্যেকের ভ্যালেন্স শেল যেটা তার সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো এইটা। এবারে এন এর মান, যেহেতু আমরা ডি ব্লক পড়ছি, এন এর মান কি হবে, এন এর মান 3 হচ্ছে মিনিমাম ভ্যালু, 3 হচ্ছে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 6। আমাদের পর্যায় সারণীতে যতগুলো মৌল পাওয়া গেছে তাদের না, ভুল বলছি, ডি ব্লক হতে গেলে এটা 4 হবে আর এটা হবে 7। ঠিক আছে, এন এর ভ্যালু মিনিমাম হবে 4 আর ম্যাক্সিমাম হচ্ছে 7 ফর ডি ব্লক মৌল। ওকে, এবারে দেখো এন এর সংখ্যাটা দিয়ে তো আমরা একটা পর্যায় সারণীর পর্যায় সংখ্যা নির্ধারণ করি।
এন মানে কি? এন মানে মুখ্য শক্তি স্তরের সংখ্যা। আমাদের পর্যায় সংখ্যাও পর্যায় সারণীতে মোট পর্যায়ও আছে 7টা। তাহলে ম্যাক্সিমাম 7 ছাড়া তো আর এখন আপাতত যতদিন না নতুন কোনো মৌল আবিষ্কার হচ্ছে ততদিন তো এই 7-এর বেশি তো আর কিছু পাওয়া সম্ভব হচ্ছে না। তো এখন ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 7, আর ডি ব্লক হতে গেলে তার মিনিমাম রেঞ্জটা 4 হতে হবে। ঠিক আছে? আচ্ছা, মিনিমাম যদি 4 হয় তাহলে এর ক্ষেত্রে ডি অরবিটালটা কোন শক্তি স্তরে থাকবে? তৃতীয় শক্তি স্তর। আর যদি ম্যাক্সিমাম 7 হয় তাহলে তার ডি অরবিটাল 6th লেভেলের হবে। তো এবারে আমরা দেখব যে ডি ব্লক এলিমেন্টগুলোকে কতভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। মূলত 4টে ভাগে ভাগ করা যায়। 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 3D সিরিজ। 3D সিরিজ মানে ডি ব্লক এলিমেন্টের যাদের ক্ষেত্রে ডি ইলেকট্রনটা 3D অরবিটালে প্রবেশ করছে। একটা হবে 4D সিরিজ, 4D সিরিজ, একটা হবে 5D সিরিজ, আর ম্যাক্সিমাম যেটা সেটা হবে 6D সিরিজ। দেখো এইটার সাথে মিলেও তুমি দেখতে পারো n যখন 4 তখন 3D অরবিটাল, তারপরে 4D 5D, আর যখন 7 হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এনার্জি লেভেল যখন 7 হচ্ছে তখন ডি অরবিটাল হবে 6D। তাহলে এই 4টে সিরিজে আমরা পাচ্ছি 3D 4D 5D 6D, 4টে ভাগ করা হলো। এবারে 3D সিরিজটা কোনখান থেকে কোনখান পর্যন্ত আর বাকি সিরিজগুলো কে কোথা থেকে কোথায় পর্যন্ত সেইটা আমি এবার একটু মেনশন করে দিই। 3D সিরিজ হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এটা 3D সিরিজ। ফোর ডি সিরিজটা হচ্ছে 4D সিরিজটা ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত। 5D সিরিজটা হচ্ছে 5D সিরিজটা হচ্ছে ল্যান্থানাম থেকে শুরু হবে, ল্যান্থানামের পরে গ্যাপিং থাকবে, তারপরে হ্যাফনিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত, হ্যাফনিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত। অ্যান্ড 6D সিরিজটা হচ্ছে প্রথমে শুরু হবে অ্যাক্টিনিয়াম দিয়ে, তারপরে গ্যাপ দিয়ে রাদারফোর্ডিয়াম থেকে শুরু করে কোপারনিশিয়াম পর্যন্ত, কোপারনিকাস থেকে কোপারনিশিয়াম। এইটা 6D সিরিজের লাস্ট ডি ব্লক এলিমেন্ট। ঠিক আছে? 3D সিরিজ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। 3D সিরিজ হয়তো তোমরা অনেকেই সিরিজটা জানো, এটা আমি সিরিজ ওয়াইজ বলছি। সিরিজ ওয়াইজ মানে ওই গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত পরপর কীরকম রয়েছে। যেমন 3D সিরিজটা যদি আমি বলি, এখানে প্রথম হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে আছে টাইটেনিয়াম, তারপরে রয়েছে ভ্যানাডিয়াম, দেন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এইভাবে পরপর যাচ্ছে সিরিজ বরাবর। তো এখানেও সেরকম ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম। তারপরে 5D সিরিজ যেটা, সেখানে প্রথম ডি ব্লক মৌলটা হচ্ছে ল্যান্থানাম, তারপরে 14টা গ্যাপিং থাকে, 14টা গ্যাপিংয়ের পরে হ্যাফনিয়াম, হ্যাফনিয়াম আবার ডি ব্লক, হ্যাফনিয়াম থেকে শুরু করে পরপর মার্কিউরি পর্যন্ত। আর ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম 6D সিরিজে অ্যাক্টিনিয়াম হচ্ছে প্রথম ডি ব্লক মৌল, তারপরে 14টা গ্যাপ, দেন রাদারফোর্ডিয়াম থেকে কোপারনিশিয়াম পর্যন্ত। এবারে এইখানে যে গ্যাপিংয়ের কথাটা আমি বলছি, মানে এই যে এই গ্যাপিং যেটা রয়েছে, এই গ্যাপিংটার কারণ হচ্ছে এফ ব্লক মৌলের প্রবেশ, এফ ব্লকের প্রবেশ। কি হয়, ধরো ল্যান্থানামে ডি অরবিটালে একটা ইলেকট্রন প্রবেশ করলো, ঠিক আছে, তারপরের যে ইলেকট্রনটা আসবে সেটাও ডি অরবিটালে প্রবেশ করার কথা,
কিন্তু দেখা যাচ্ছে ডি অরবিটালে প্রবেশ না করে এফ অরবিটাল ভর্তি হতে থাকছে। প্রথমে ল্যান্থানামের ইলেকট্রন যেটা লাস্ট ইলেকট্রন সেটা ডিতে প্রবেশ করলো। ঠিক ল্যান্থানামের পরবর্তী যে মৌলটা রয়েছে, ল্যান্থানামের পরবর্তী মৌল সেটা কি, সেটা হচ্ছে সিরিয়াম। সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত, মানে এটা 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 হচ্ছে ল্যান্থানামের পরে, আর লুটেশিয়ামটা হচ্ছে হ্যাফনিয়ামের আগে পর্যন্ত। তাহলে এই যে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই মৌলগুলো, এখানে লাস্ট ইলেকট্রনটা এফ অরবিটালেই ভর্তি হতে থাকে। এফ অরবিটালে ভর্তি হওয়ার জন্য এদেরকে আমরা ডি ব্লকের আন্ডারে ফেলতে পারবো না, সেই কারণে এরা হয়ে যাবে এফ ব্লক। এফ ব্লক। আর যেহেতু ল্যান্থানামের পর থেকে শুরু হচ্ছে, তাই এদেরকে বলা হয় ল্যান্থানয়েডস। ল্যান্থানয়েডস, এই 14টা এলিমেন্টকে বলা হয় ল্যান্থানয়েডস। ঠিক একই ঘটনা অ্যাক্টিনিয়ামের পরেও দেখা যায়। অ্যাক্টিনিয়ামের পরে এখানে আছে থোরিয়াম। থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত, এই যে অ্যাক্টিনিয়ামের পর থোরিয়াম, থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত। লরেন্সিয়াম মানে কোপারনিশিয়ামের জাস্ট আগে, না আমি ভুল বলছি, রাদারফোর্ডিয়াম। রাদারফোর্ডিয়াম মানে অ্যাক্টিনিয়ামের পরে হচ্ছে থোরিয়াম, আর রাদারফোর্ডিয়ামের আগে হচ্ছে লরেন্সিয়াম। তাহলে এখানেও 14টা রয়েছে, তো এই 14টাও হলো এফ ব্লক। যেখানে ওই একই ঘটনা, যেরকমভাবে ল্যান্থানয়েডসদের ক্ষেত্রে বললাম, এর ক্ষেত্রে ঠিক একই ঘটনা হবে। আর যেহেতু অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টা এলিমেন্ট, তাই জন্য এদের নাম দেওয়া হয় অ্যাক্টিনয়েডস। অ্যাক্টিনয়েডস, রাইট। সো এইগুলো, এই এখানে 14টা, যারা কোথায় রয়েছে, কোন পিরিয়ডে রয়েছে বলো তো এরা? এই অ্যাক্টিনয়েডস যারা, এরা কোন পিরিয়ডে রয়েছে? দেখো 7th পিরিয়ডে রয়েছে, কারণ 6d অরবিটালটা 7th পিরিয়ড এলিমেন্টগুলোর ক্ষেত্রে আসে। 7th পিরিয়ডে রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা 7th পিরিয়ডে রয়েছে। 7th পিরিয়ডে রয়েছে। আর ল্যান্থানয়েডসটা রয়েছে, ল্যান্থানয়েডস যেটা, এটা রয়েছে 6th পিরিয়ডে। 6th পিরিয়ডে রয়েছে, কারণ 5d অরবিটাল 6th পিরিয়ডের এলিমেন্টগুলোর ক্ষেত্রেই আসবে। তো এই 6th পিরিয়ড আর 7th পিরিয়ডে 14টা করে টোটাল 28টা যে এলিমেন্ট আছে, তারা হলো এফ ব্লক এলিমেন্ট। আমরা এফ ব্লক নিয়ে যখন আলোচনা করব তখন এদের আবার আলাদা করে বলবো। এখন আপাতত এটা জেনে রাখো যে ল্যান্থানয়েডস আর অ্যাক্টিনয়েডস মিলে টোটাল 28টা এফ ব্লক মৌল আছে। এখন যেহেতু ডি ব্লক এলিমেন্টের মধ্যবর্তী একটা অংশে এফ ব্লকগুলো পূর্ণ হচ্ছে, যেমন দেখো এখানে ল্যান্থানাম, হ্যাফনিয়াম বা মার্কিউরি, এরা তো সবাই ডি ব্লক মৌল। তো এই ল্যান্থানাম থেকে হ্যাফনিয়ামের মধ্যবর্তী অংশে এফ ব্লক আছে, আবার অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে রাদারফোর্ডিয়াম পর্যন্ত এখানেও 14টা এফ ব্লক এলিমেন্ট আছে। তো ডি ব্লক চলতে চলতে মাঝখানে যে এফ ব্লক মৌল তৈরি হলো বা এফ ব্লক মৌলের উপস্থিতি পাওয়া যাচ্ছে, সেই কারণে এই এফ ব্লক মৌলগুলোকে বলা হয় অন্তর্বর্তী সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। কেন কি? ট্রানজিশন এলিমেন্টের মধ্যবর্তী অংশে এদের উপস্থিতি, তাই জন্য অন্তর্বর্তী সন্ধিগত বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। নামটা লিখে নিতে পারো তোমরা। কোথায় লিখবো? এখানটা লিখছি। Lanthanoids and actinoids, এরা কি হচ্ছে? এরা ইনার ট্রানজিশন এলিমেন্ট। ওকে, এরা দুজনই হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। তো চলো নেক্সট পয়েন্ট নিয়ে আলোচনা করি। এগুলো খুব জেনারেল ডিসকাশন, এগুলো তোমরা পিরিয়ডিক টেবিলে অলরেডি পড়েছো। তাও আমি যেহেতু ডি ব্লক শুরু করছি, এই জিনিসগুলো একটু রিক্যাপ করে দিলাম যাতে তোমাদের বিষয়টা ক্যাচ করতে সুবিধা হয়। আচ্ছা, ডি ব্লক এলিমেন্ট
আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখালাম। তো লাস্ট ইলেকট্রনটা আমি বললাম যে ডি অরবিটালে ঢুকবে। ঠিক আছে, একটা যে কোনো উদাহরণ নাও, মনে করো স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে 3D সিরিজ এলিমেন্ট আর ফোর্থ পিরিয়ড। এটা 3D কিন্তু অরবিটাল, এটা গোলাবে না। এই 3D মানে কিন্তু থার্ড সিরিজ নয়, 3D মানে হচ্ছে 3D অরবিটাল রয়েছে এলিমেন্টগুলোর সিরিজ। সেটা কোন পিরিয়ড? ফোর্থ পিরিয়ড। তো স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 21। তো যদি লেখা হয়, আমরা ওই ইনার্ট গ্যাস কনফিগারেশনের হিসাবেই লিখছি। আর্গন প্রথমে কোথায় যাবে? প্রথমে 4s, তারপরে 3Dতে অ্যাড হবে। এগুলো তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে শিখেছো যে কেন 4s আগে ঢুকবে, তারপরে 3Dতে কেন ঢুকবে, এটা তোমরা শিখেইছো। তো এখানে 4s 2 অ্যান্ড 3D 1। তাহলে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে ঢুকছে। তো সেই কনসেপ্ট যদি হয়, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 4s যে অরবিটালটা, মানে 3D সিরিজ যে এলিমেন্টগুলো আছে, প্রত্যেকটা এলিমেন্টের 4s অরবিটাল আগে ফুলফিল হবে, তারপরে 3Dতে অ্যাড হবে ইলেকট্রন বা 3Dতে প্রবেশ করবে। তো এখানে দুটো এক্সেপশন রয়েছে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। কনফিগারেশন তোমরা অলরেডি জানো। ক্রোমিয়ামে 3D আর 4s এর মধ্যে কি হয়? এইরকম একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখা যায়। কপারেও এইরকম কনফিগারেশন দেখা যায়, তাই না? দ্যাট মিনস 4s তো এখানে ফুলফিল হয়নি, তাও তো 3Dতে ইলেকট্রন চলে গেছে। এখানে কনফিগারেশন অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল? 4s 2 3D 4 হওয়া উচিত ছিল, আর এখানে 4s 2 3D 9 এইটা হওয়া উচিত ছিল। কিন্তু ওরকম না হয়ে এই কনফিগারেশনগুলো হয়। ঠিক আছে, তো এই কনফিগারেশনগুলো হওয়ার পেছনে কি আছে? এই কনফিগারেশনগুলো হওয়ার পেছনে অনেকগুলো ইলেকট্রনিক ফ্যাক্টর রয়েছে, যেমন এক্সচেঞ্জ এনার্জি, Hund's rule of spin multiplicity, ঠিক আছে? এরকম কিছু কিছু কারণ রয়েছে। আরেকটা কারণ হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং। অরবিটাল ওভারল্যাপিং মানে যেটা ধরো শক্তি স্তরগুলো তো ধরো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে তো শক্তি স্তরগুলো ওপর দিকে বাড়ছে। এবার প্রত্যেকটা শক্তি স্তরের কিছু উপশক্তি স্তর থাকে। উপশক্তি স্তর বলতে যেগুলো আমরা সাব অরবিট হিসাবে বলি। তো সেই সাব অরবিটগুলো যে লেভেলের, ধরো 1 নম্বরের বা 2 নম্বরের বা 3 4 এই শক্তি স্তরগুলোর যে উপশক্তি স্তর থাকে, আমরা তাদের ধারণা করতে পারি হ্যাঁ যে এই শক্তি স্তরের মানটা বেশি, তো এর উপশক্তি স্তরগুলো উপরে থাকবে। কিন্তু হায়ার এনার্জি লেভেলে গিয়ে দেখা গেছে যে ওই উচ্চ শক্তি স্তরের যে উপশক্তি স্তর, সেই শক্তি স্তরটা নিম্ন শক্তি স্তরের উপশক্তি স্তরেরও আরও নিচে নেমে যাচ্ছে। কথাটা কনফিউজিং হয়ে গেল, তাই তো? আমি বলছি, মনে করে ব্লু কালার যে এই মার্কারটা, সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তরের একটা সাব অরবিট, আর এইটা হচ্ছে নিম্ন শক্তি স্তরের একটা সাব অরবিট। কিছু ক্ষেত্রে দেখা গেছে, কিছু এলিমেন্টের ক্ষেত্রে, যে এই লেভেলটাও এর নিচে নেমে চলে আসছে কিছু ইলেকট্রনিক ফ্যাক্টরের জন্য বা নিউক্লিয়ার চার্জের কারণে। যার উপরে থাকার কথা সে দেখা যাচ্ছে লোয়ার এনার্জি লেভেলটারও নিচে চলে আসছে। তাহলে কি হবে? আগে এই লেভেলটাতে ইলেকট্রন ফিল আপ হবে, তারপরে এই লেভেলটায় যাবে, অ্যাকর্ডিং টু আউটবাউ প্রিন্সিপাল। তো সেই ঘটনা তো আমরা খালি চোখে দেখে বুঝতে পারবো না। সেইটা ইলেকট্রনিক বিন্যাস যেরকম বা অন্য যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, ধরো আয়নন বিভবের ক্ষেত্রে বলো বা অ্যাটমিক সাইজের ক্ষেত্রে বলো, আয়নিক সাইজের ক্ষেত্রে বলো, সেই ফিচারগুলো দেখা যাচ্ছে অন্য এলিমেন্টের থেকে আলাদা হচ্ছে।
তো তখন সেইগুলোকে জাস্টিফাই করবার জন্য এই বিষয়গুলো দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হলো। ঠিক আছে, তো আমাদের এখানে তো বিশেষ করে বেশি ব্যাখ্যার তো স্কোপ সেরকম নেই। তো যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো এক্সেপশনাল, সেই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো আমি বলে দিচ্ছি, একটু তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। কারণ কি, এমসিকিউ যখন পাবে, এমসিকিউতে ধরো ওই এলিমেন্টটার 4টে ইলেকট্রন কনফিগারেশন লিখে দিয়ে বললো যে এর মধ্যে কোনটা কারেক্ট। যেগুলো এক্সেপশন পরীক্ষাতে সেগুলোই আসে। তো সেই কারণে আমি এক্সেপশনাল যে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো, মানে যা হওয়ার কথা সেরকম না হয়ে অন্য রকম হচ্ছে, কাদের কাদের হচ্ছে সেই কনফিগারেশন কয়েকটা লিখে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করো। আর কি কারণে হচ্ছে সেই কারণগুলো এই রকম। আমি আর একটা ছবি এঁকে অবশ্যই দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি কপার ক্রোমিয়াম তো বললাম, এটা তোমরা আগেও জানো, আরও কয়েকটা আমি নতুন বলে দিচ্ছি, সেগুলো একটু লিখতে থাকো। আচ্ছা, এখানটাই লিখি। দেখো, এই এলিমেন্ট, এই এক্সেপশনাল যে দুটো, তারা হচ্ছে 3D সিরিজের এই দুজন। এবারে যদি আমি 4D সিরিজ বলি, মানে ফিফথ পিরিয়ডের কথা যদি বলি, তাহলে সেখানে কারা কারা আছে, এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন এরকম কাদের আছে সেটা যদি দেখি, তাহলে প্রথম হচ্ছে নায়োবিয়াম। লিখে রাখো এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, নায়োবিয়াম, এটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 41। নায়োবিয়াম হচ্ছে ক্রিপ্টন, (3D5) না, 3D4 4s1, সরি 3D না 4D। তারপরে হচ্ছে রুথেনিয়ামের হচ্ছে 44। ক্রিপ্টন 3D7 4s1, 3D7 4s1। তারপর হচ্ছে প্যালাডিয়াম 46। আমি খালি 3D লিখে যাচ্ছি, সরি, এগুলো একটু কারেকশন করে নিও। 4D 4D10 5s0। এটা হচ্ছে 4D সিরিজের 4D। দেখো, এদের সবার 4D অরবিটাল আছে। এবারে তুমি ভাবতে পারো যে এখানে তো 5s2 4D3 হতে পারতো, কিন্তু হচ্ছে না, এখানে 5s1 4D4। তারপরে এইখানটায় রুথেনিয়ামেরও দেখো, এখানে 5s2 4D6 হওয়ার কথা ছিল, বা এখানে প্যালাডিয়ামে 5s2 4D8 হওয়ার কথা ছিল, কিন্তু এরকম কিচ্ছু হচ্ছে না। তুমি যদি এর ঠিক ওপরের যে পর্যায়টা আছে, মানে নায়োবিয়াম তো কোন পর্যায়ে, 5th পর্যায় বা 5ম পর্যায়, 4র্থ পর্যায়ে নায়োবিয়ামের ওপরে ঠিক কে রয়েছে? নায়োবিয়ামের ওপরে রয়েছে ভ্যানাডিয়াম। যদি দেখো, নায়োবিয়ামের ওপরে ভ্যানাডিয়াম আছে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কনফিগারেশন তুমি কীরকম পাবে? আর্গন 3D3 5s2 এইরকম পাবে, কিন্তু ঠিক তার মানে ভ্যানাডিয়ামের পরে নায়োবিয়াম, তার কনফিগারেশনটা দেখো আবার আলাদা হচ্ছে। মানে এইগুলো এক্সেপশনাল কেস। আর এক্সেপশন কেন? এই কারণগুলোর জন্য। ঠিক আছে, কারণগুলো জাস্ট একটু মনে রেখো। হুনস রুল। তো এখানে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস পাওয়া যাচ্ছে, টোটাল 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পাওয়া যাচ্ছে। যদি এটা 5s2 4d3 হতো, তাহলে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন হতো।
তো হুনস রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি এইটা মেনটেন করতে গিয়ে এদের কনফিগারেশন এইরকম হচ্ছে। তো সেরকমভাবে কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে এক্সেপশনাল কেস দেখা যায়, আর কোন কোন এলিমেন্টের ক্ষেত্রে দেখা যায় শুধু সেইগুলো এক্সাম্পল ওয়াইজ মনে রেখো। এখানে বেশি ডিটেলস কিছু জানতে লাগবে না এখনকার ক্লাসে। এগুলো তোমরা আরও হায়ার স্টাডিতে যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো তখন তোমরা বিষয়গুলো ক্যালকুলেশনের মাধ্যমে বলতে পারবে যে কেন এরকম হচ্ছে, কিন্তু এখন তো আমাদের ওরকম ক্যালকুলেশন করার মতো তো কিছু বিষয় করতে হবে না, তো সেই কারণে তোমরা জাস্ট জেনে রাখবে। আচ্ছা, নেক্সট আমি বলবো 5D যাদের আছে, মানে 6th পিরিয়ড এলিমেন্ট যেগুলো, 6th পিরিয়ড এলিমেন্টের মধ্যে কাদের কাদের রয়েছে। এখানে রয়েছে প্লাটিনাম 78, ক্রিপ্টন, জেনন 54, হ্যাঁ, তারপরে 4F14 হবে, কারণ 6th পিরিয়ড মানে এখানে 4F14 হয়ে গেছে। 4F14, 5D আর 6S1, 5D হচ্ছে 9, 5D 9। প্ল্যাটিনাম আছে, আর আরেকটা আছে গোল্ড হচ্ছে 79। xenon 4F14, 5D10, 6S1। এটা যেরকম ওই কপারের ক্ষেত্রে দেখেছিলে, দেখো এই যে কপারে যেরকম 3D10 4S1 ছিল, এখানেও 5D10 4S1 এইরকম। এরা দুজনই হচ্ছে 6th পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বলে দিই, এটা হলো 6D সিরিজ বা 7th পিরিয়ড। 7th পিরিয়ডে আমি জাস্ট একজনের কথাই বলবো, মেনশন করব, সেটা হচ্ছে রন্টজেনিয়াম, রাইট, রন্টজেনিয়াম। জেনন হয়ে গেল রেডন 5F14, 6D10, 7S1, এইটা ঠিক আছে। এটা হচ্ছে রন্টজেনিয়াম। এই কয়েকটা একটু মনে রেখো এক্সেপশনাল কেস হিসাবে। আমি আরও একটা মিস করে গেলাম, যেটা অ্যাকচুয়ালি 4D সিরিজে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে সিলভার। ওটা মিস করে গেছি আমি, একটু তোমরা লিখে নেবে। 4D সিরিজে আরেকটা এলিমেন্ট একটু অ্যাড করে নেবে, সেটা হলো সিলভার বলেছিলাম কি আমার খেয়াল নেই, বাট আমার মনে হচ্ছে যেন আমি মিস করে গেছি। সিলভার 47, তো এখানে হবে ক্রিপ্টন 4D10 5S1, 4D10 5S1, ঠিক আছে। এটা 4D সিরিজের আরেকটা এক্সাম্পল। এই কটা একটু করে নিও। চলো নেক্সট, আর যেটা বলছিলাম যে ডি ব্লক এলিমেন্টগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কীরকম ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়, যেমন আমরা এস ব্লক বা পি ব্লকের ক্ষেত্রে দেখেছিলাম, সেরকমভাবে আমরা এখানে অত ডিটেলস আলোচনা করব না, ওভারঅল একটা আলোচনা করব। আর বিশেষ করে আমরা একটু ইনফরমেটিভ ওয়েতে পড়ব, যে কি ইনফরমেশন আমরা এখান থেকে পাচ্ছি, বা স্পেশাল কোনো পয়েন্ট এখান থেকে জানার আছে কিনা, সেই রকমভাবে আমরা একটু স্টাডি করব। তো নেক্সট আমি একটা কোয়েশ্চেন ফর্মেই তোমাদেরকে বলছি। কোয়েশ্চেনটা হচ্ছে যে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কিউরি,
এরা ট্রানজিশন এলিমেন্ট বলা হয় না। আচ্ছা, আমি যখন বলছিলাম না ট্রানজিশন এলিমেন্ট কাদের কাদের বলে, সেইখানে আমি কি বলেছিলাম যে এস আর পি ব্লক এলিমেন্টের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। সেকেন্ড পয়েন্ট কি বলেছিলাম যে মানে আয়নিত অবস্থায় বলো বা প্রশম অবস্থায় তাদের কি হচ্ছে যে অযুগ্ম ইলেকট্রন থাকছে। এবার অযুগ্ম ইলেকট্রন থাকা মানে কি, অযুগ্ম ইলেকট্রন থাকা কোথায় থাকছে, অযুগ্ম ইলেকট্রনটা ডি অরবিটালে থাকতে হবে স্পেশালি, অন্য কোনো অরবিটালে থাকলে হবে না। যেহেতু আমরা ডি ব্লকগুলোকে ট্রানজিশন এলিমেন্ট বলছি, তাহলে ওখানে বিষয়টা হবে কি যে ডি ব্লকটাতেই অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। এখন ডি ব্লকের জেনারেল কনফিগারেশন আমরা কি দেখলাম, ডিতেও অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে, তার সাথে সাথে তার পরবর্তী শক্তি স্তরের এস অরবিটালেও অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে। কিন্তু শুধু এস অরবিটালে অযুগ্ম ইলেকট্রন আছে অথচ ডি অরবিটাল ইলেকট্রনিক্যালি ফিল্ড আপ, তাহলে কিন্তু তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না। সেটা কখন, সেটা তোমার আয়নিত অবস্থায় বলো বা প্রশমিত অবস্থায় বলো, যদি ওরকম থাকে তাহলে কিন্তু তাদের আমরা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না। কথাটা ভালো করে বোঝো। আমরা প্রশমিত অবস্থায় দেখলাম কারোর কনফিগারেশন D10S1, তো তাকে আমি বলছি যে না, এটা ট্রানজিশন এলিমেন্ট নয়। কিন্তু আয়নিত হওয়ার পরে দেখা যাচ্ছে তার ডি অরবিটালটা অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন হয়ে গেল, তো তখন তো আমার ওই ধারণাটা ভুল হয়ে গেল। তাই জন্য তোমাকে দুটো ক্ষেত্রতেই দেখতে হবে বা দুটো ক্ষেত্র অ্যাপ্লাই করেই দেখতে হবে যে আমি প্রশমিত অবস্থায় একরকম দেখছি, কিন্তু জারিত হওয়ার পরেও কি সেখানে ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকছে কি থাকছে না, সেটা যাচাই করবার পরেই কিন্তু তোমাকে কমেন্ট করতে হবে যে হ্যাঁ এই এলিমেন্টটা ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে কি হচ্ছে না। কথাটা বোঝাতে পারলাম? তো তাহলে ট্রানজিশন এলিমেন্ট হতে গেলে আমি কি বলেছি যে ডি অরবিটাল অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন হতে হবে, অর্থাৎ আংশিক পূর্ণ ডি অরবিটালের উপস্থিতি থাকতে হবে। ঠিক আছে, কখন থাকতে হবে সেটা আয়নীয় বা প্রশম অবস্থায়, যে কোনো একটা অবস্থায় বা দুটো অবস্থাতেই আমাকে দেখতে হবে যে হচ্ছে কিনা। কথাটা ক্লিয়ার? মানে প্রথমে আমি এটা বলেছিলাম, আমি আরেকটু পয়েন্টটা আমি ক্ল্যারিফাই করে দিলাম যে তোমাদের যাতে কনফিউশন না হয়। যদি দেখো যে ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন নেই তো নেই, ঠিক আছে, কিন্তু এস অরবিটালে তো আছে, সেটা হবে না। ওই জন্য মেনশন করে দিলাম যে কোথায় অযুগ্ম ইলেকট্রনটা থাকতে হবে। ওকে, এবারে দেখা যাক জিঙ্কের কনফিগারেশনটা হচ্ছে জিঙ্কের আর্গন 3d10 4s2, জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30। আচ্ছা, ক্যাডমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 48, যদি খুব ভুল না হই 48, হ্যাঁ ঠিক, ক্যাডমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 48 আর মার্কারির অ্যাটমিক নাম্বার হচ্ছে 80। তাহলে এইটার কনফিগারেশন হচ্ছে ক্রিপ্টন 4d10 5s2 আর মার্কারির হচ্ছে জেনন 4f14 5d10 6s2, রাইট?
এবারে দেখো, জিঙ্ক নিস্তড়িত অবস্থায় এর অযুগ্ম মানে অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন ডি অরবিটাল নেই, ভালো করে বোঝো। জিঙ্কের প্রশম অবস্থায়ও অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন ডি অরবিটাল নেই। আর যদি এখান থেকে আমরা Zn2+ করি, Zn2+ করলেও কি এর ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকবে? নিশ্চয়ই না, কারণ ইলেকট্রনটা সর্ববহিস্থ শক্তি স্তর থেকেই যাচ্ছে, মানে এই দুটো ইলেকট্রন অপসারিত হচ্ছে। আর এই শক্তি স্তরটাই বা এই জারণ স্তরটাই জিঙ্কের ম্যাক্সিমাম জারণ স্তর, ম্যাক্সিমাম আয়নিত অবস্থা। এর আরো উচ্চ শক্তি স্তরে তো জারিত হতে পারে না। তার ফলে কি হচ্ছে, যেহেতু জিঙ্কের ডি অরবিটাল অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন নয় বা আংশিকভাবে পূর্ণ ডি অরবিটালের ক্ষেত্রে নেই, তাই জিঙ্ককে আমরা ডি ব্লক মৌল বললেও তাকে ট্রানজিশন এলিমেন্ট বলবো না। ডি ব্লক মৌল অবশ্যই, কারণ তার ডি অরবিটাল ইলেকট্রন সব শেষে ঢুকেছে, কিন্তু যেহেতু অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন নয় বলে বা ডি অরবিটাল আংশিক পূর্ণ নয় বলে আমরা একে ট্রানজিশন এলিমেন্ট বলছি না। ঠিক একইভাবে ক্যাডমিয়ামও যদি +2 আমরা ভাবি, এখান থেকে যদি আমরা ক্যাডমিয়াম 2+ করি, তাহলেও এরকম ঘটনা দেখব। তো এটাকেও আমরা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো না। মার্কারির দু রকম জারণ অবস্থা পাওয়া যায়, একটা হচ্ছে Hg+ আর একটা হচ্ছে Hg2+। তো Hg+ হলে এটা 6s1 হবে, আর Hg2+ হলে 6s0 হয়ে যাবে। দুটো অবস্থাতেই ডি অপূর্ণ থাকে না, তাই জন্য এদেরকেও আমরা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারছি না। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। সো এরকম কিছু কোয়েশ্চেন পেতে পারো, বা আরও একটা আমি এরকম এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি যে ডি অরবিটাল পূর্ণ আছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে ট্রানজিশন মেটাল বলা হচ্ছে। ধরো কপার, গোল্ড, এরা একটাই গ্রুপে রয়েছে, যেমন জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কিউরি, এরা একটাই গ্রুপে রয়েছে, একটাই গ্রুপে, গ্রুপ 12। তো কপার, সিলভার, গোল্ড, কপার, সিলভার, গোল্ড এরাও একটাই গ্রুপে রয়েছে। তো কপারের কনফিগারেশন হচ্ছে আর্গন 3d10 4s1, গোল্ডের কনফিগারেশন হচ্ছে জেনন 4f14 5d10 6s1, তাই তো? তাহলে এদের তো ডি পরিপূর্ণ অবস্থায় আছে, তাহলেও কপার আর গোল্ডকে কিন্তু ট্রানজিশন মেটাল বলা হয়। এরা কিন্তু ট্রানজিশন মেটাল। কেন ট্রানজিশন মেটাল? কারণ কপার 2+ আর গোল্ড 3+, এই দুটো অবস্থা হচ্ছে এই দুটো ধাতুর বা এই দুটো মেটালের সব থেকে সুস্থিত জারণ স্তর। গোল্ড আর কপারের এই জারণ অবস্থাগুলো হচ্ছে সব থেকে সুস্থিত জারণ অবস্থা। প্রকৃতিতে যদি কপার বা গোল্ড এরকম পাওয়া যায়, তাহলে মানে কপার আর গোল্ডের যদি যৌগ পাওয়া যায়, তাহলে সেখানে কপার +2 এবং গোল্ড +3 স্টেটে থাকে। তো কপার +2 হলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি 3d9, আর্গন 3d9, আর গোল্ডের হবে জেনন 4f14 5d8। ঠিক আছে, তাহলে এগুলো অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন ডি অরবিটাল, contains unpaired electrons in d orbital. Therefore কপার আর গোল্ডকে সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। যদিও প্রশমিত অবস্থায় নেই, কিন্তু তাদের এইরকম অপূর্ণ ডি অরবিটাল তৈরি করার তো একটা চরিত্র আছে, মানে শক্তি পেলেই তারা অপূর্ণ ডি অরবিটাল তৈরি করতে পারে। সেই কারণেই কপার আর গোল্ডকে তাদের প্রাথমিক অবস্থাতে যদি ডি অরবিটাল পূর্ণ রয়েছে, কিন্তু এই রকম ধর্ম থাকার জন্য আমরা তাদেরকে সন্ধিগত মৌলের পর্যায়ে ফেলতে পারি বা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি। ওকে, সো এই একটা পয়েন্ট হলো আমাদের। নেক্সট পয়েন্ট,
দেখো, এই যে ডি ব্লক মৌল যারা রয়েছে তাদের তো সবারই ধাতব চরিত্র আছে। তো এই ধাতব চরিত্র, এবার ধাতু মানে আমরা কি জানি? ধাতু মানে তড়িৎ পরিবহনে সক্ষম হবে, একটু স্ট্রং হবে, মানে কি বলবো, ওই ঘাত সহ হবে, নমনীয়তা একটু কম হবে, এই এই বিষয়গুলো ধাতুর ক্ষেত্রে আমরা বলে থাকি, তাই তো? শাইনি অ্যাপিয়ারেন্স হবে, খুব ধারালো, মানে ধার হবে, মানে কাটিং এজ হবে। আমি বাংলাটা ঠিক বলতে পারছি না। পৃষ্ঠতলটা খুব চকচকে প্রকৃতির দেখতে হবে, বা তার এজ মানে তার ধারগুলো একদম খুব কি বলবো তীক্ষ্ণ হবে। তারপরে যেটা বলছিলাম যে নমনীয়তা কম হবে, ভঙ্গুরতা একটু বেশি হবে। এই ধরনের কিছু ধাতব চরিত্র তো আমরা দেখতে পাই। একটা ধাতু বলতে যেটা বুঝি আমরা, তড়িৎ পরিবহন ক্ষমতা থাকবে, বা কিছু কিছু ধাতু এমনও রয়েছে যাদের চৌম্বক ধর্মও আছে, তাই না? তো এইখানে যতগুলো আমরা ডি ব্লক এলিমেন্টের কথা দেখলাম, যেখান থেকে যতগুলো ডি ব্লক এলিমেন্ট রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ধাতব চরিত্র সম্পন্ন। কিন্তু ধাতব চরিত্র বলতে তার আনুষঙ্গিক যে কথাগুলো আমরা বললাম যে এটা 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 হবে, সেই ঘটনাগুলো কি সবার ক্ষেত্রে একই রকম হবে? বা ইন জেনারেল বলা যায় সবার ধাতব চরিত্র কি একই রকম? উত্তর হচ্ছে একদমই নয়। কারণ তাদের ইলেকট্রনিক কিছু পার্থক্য আছে। তো প্রত্যেকের ক্ষেত্রে তো আর সমসংখ্যক ইলেকট্রন নেই। ইলেকট্রন গ্র্যাজুয়ালি বাড়ছে, বা যারা প্রথম দিকে যে ধাতুগুলো ছিল, ধাতুগুলো গ্র্যাজুয়ালি ইলেকট্রন সংখ্যা বাড়াতে বাড়াতে পি ব্লকের দিকে যারা যাচ্ছে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম হবে, তো সেগুলো একটু দেখা যাক এবারে। তো আমি প্রথম এখানে যে পয়েন্টটা করব সেটা হলো ধাতব চরিত্র বা মেটালিক ক্যারেক্টার। ধাতব চরিত্র মানে ওই যে কথাগুলো আমি বললাম যে এইরকম হবে, বা তড়িৎ পরিবহন ক্ষমতা, বা ধারালো প্রকৃতি, সেই বিষয়গুলো কিন্তু এর মধ্যে আমি বলে দিচ্ছি। তো ডি ব্লক মৌলগুলি ধাতব বন্ধন দ্বারা দৃঢ় সংবদ্ধ থাকে। দৃঢ় সংবদ্ধ থাকে। ধাতব বন্ধন, ধাতব বন্ধন বিষয়টা কি সেটা আমি অলরেডি একটা ভিডিও করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নাও, দেখে নিলে ধাতব বন্ধন সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাও আমি একবার বলে দিচ্ছি যে কোনো ধাতু তার সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে, ধাতুর প্রবণতা কি হয়? ধাতু প্রবণতা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে ত্যাগ করে দেওয়ার প্রবণতা থাকে। কারণ ধাতু মানেই তার একটা তড়িৎ ধনাত্মক চরিত্র রয়েছে। ধাতু বললে একটা ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার থাকে, আর এই ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার থাকার জন্যই আমরা ধাতুর থেকে কি পাই? তড়িৎ ক্রিয়া পাই, আলোক তড়িৎ ক্রিয়া অবজার্ভ করে থাকি। মানে ধাতুর উপরে যদি আলো ফেলা হয় তাহলে সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। এটাও তোমরা পড়েছো, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়েছো বা নামও শুনেছো, আলোক তড়িৎ ক্রিয়া। তো এই আলোক তড়িৎ ক্রিয়ার উৎস কি, মানে উৎসটা কি বা সোর্সটা কি? সোর্সটা হচ্ছে এই যে ধাতুর যে ইলেকট্রনগুলো রয়েছে, বাইরে থেকে যখন আমি ধাতুর পৃষ্ঠে আলো ফেলবো বা কোনো শক্তি প্রয়োগ করব, সেই শক্তিটা এই ধাতুর সর্ববহিস্থ শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো রয়েছে, সেই ইলেকট্রনগুলো ওই আপতিত শক্তিটাকে শোষণ করে তাদের শক্তি স্তর ত্যাগ করে বাইরে বেরোতে শুরু করে দেবে। এবার ইলেকট্রন যখন বাইরে বেরোচ্ছে মানে ইলেকট্রন ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হলেই কি হয়? ইলেকট্রিসিটি তৈরি হয় বা ইলেকট্রিসিটি জেনারেট করে। তো সেই কারণেই এই যে আলোক তড়িৎ ক্রিয়া। তো ধরো সর্ববহিস্থ শক্তি স্তরের যে ইলেকট্রন, আলো ফেললেই সেই ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে, অর্থাৎ ওই ইলেকট্রনগুলো ধাতুর নিউক্লিয়াস দ্বারা খুব একটা তীব্রভাবে আকৃষ্ট থাকে না
এটা বলতে পারি। যদি আকৃষ্টই থাকতো তাহলে আলো ফেললে সেই ইলেকট্রনগুলো সহজে বেরোতে পারতো না। তো যদি ওই সর্ববহিস্থ ইলেকট্রন ধাতুর কেন্দ্রক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট থাকতো তাহলে আলো ফেলার পরে সহজে মুক্ত হতে পারতো না। তার মানে ধাতুর কেন্দ্রক দ্বারা ওই ধাতুর সর্ববহিস্থ ইলেকট্রনগুলো দুর্বলভাবে আকৃষ্ট আছে। তো সেই কারণে কি হচ্ছে, ধরো ইলেকট্রনগুলো এরকমভাবে ধাতুর সর্বশেষ শক্তি স্তর থেকে বেরিয়ে গেছে, স্বাভাবিক অবস্থায় বেরিয়ে গেছে, কিন্তু ধাতুটা কেন্দ্রক বা ধাতুর নিউক্লিয়াস ওই ইলেকট্রনগুলোকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা নিজের কাছাকাছি রেখেছে। পুরো পরিমাণে পরিবেশে ছেড়ে দেয়নি, ইলেকট্রনগুলো শক্তি স্তর থেকে বেরিয়ে গেছে, পৃষ্ঠতলে বেরিয়ে গেছে। মানে ধাতুর যে স্ট্রাকচারটা বা ধাতুর মনে করো একটা পরমাণুর যতটা তার আকার, সেই আকারের মধ্যেই তো ইলেকট্রনগুলো ঘনীভূত হয়েছিল। এবারে আমি কি বলতে চাইছি যে ওই এরিয়া বা পরমাণুর ওই আকার যতটা বা তার ডায়ামিটার যতটা, সেই ডায়ামিটারের জাস্ট বাইরে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরেও আকর্ষণ প্রভাবের কারণে, মানে তড়িৎ আকর্ষণ প্রভাবের কারণে তারা এই ধাতুর গায়ে লেগে আছে। তো এই বিষয়টাকে বলা হয় কার্নেল। মানে ধাতুটা কি হয়ে গেল, ক্যাটায়ন হয়ে গেল। এবার স্বাভাবিকভাবে এতগুলো ইলেকট্রন যদি বেরোয় তাহলে একটা পজিটিভ হবে না। তো আমি এখানে একটা ইলেকট্রনকেই দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এইটা ধাতুর ক্যাটায়ন, যেটাকে বলা হয় কার্নেল, এবং তার কাছাকাছি ইলেকট্রনটা তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে। তাহলে এরকম অসংখ্য ধাতু থেকে ধাতব ক্যাটায়ন আর ইলেকট্রন জেনারেট করছে। এবারে ওই ধাতব ক্যাটায়ন মানে M+ আর ইলেকট্রনগুলো আরও অনেকগুলো M+ আর ইলেকট্রনকে পাশাপাশি কি করছে, এরকম তড়িৎ আকর্ষণ বল দ্বারা অ্যাটাচ করে রাখছে। তো তার ফলে দেখো এটা একটা ক্রিস্টালাইন ফর্মেশন জেনারেট হলো। ক্রিস্টাল তো ওইভাবেই তৈরি হয় যে ক্যাটায়ন অ্যানায়ন পর সাজিয়ে বসে একটা দৃঢ় সংবদ্ধ একটা গঠন তৈরি করে। তার ফলেই তো এরকম সলিড যৌগ তৈরি হয়। তো সেই ধাতব ক্যাটায়ন দ্বারা এবং তার দ্বারা মুক্ত ইলেকট্রনের সহযোগিতায় এই কঠিনটা তৈরি হলো বলেই এটাকে বলা হয় মেটালিক সলিড। এখানে তো আর কেউ নেই, শুধু ধাতুর ক্যাটায়ন আছে আর তার মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে, তো মেটালিক সলিড। তো এইখানে যে ইলেকট্রন আর ধাতব ক্যাটায়নের মধ্যে পারস্পরিক আকর্ষণী বলের দরুন তারা যে সংযোজিত হলো, এই বন্ধনটাকেই বা সেই ইন্টারঅ্যাকশনটাকেই বলা হয় ধাতব বন্ধন। কোনো সমস্যা নেই, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। সো এরা হলো ধাতব বন্ধন। এইবার এই ধাতব চরিত্রটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখা যাক। আমি এখানে তোমাদের একটু ছোট্ট করেই বললাম, যদি এই ধাতব বন্ধনের বিষয়টা আরও একটু বেটার বুঝতে চাও তাহলে আমার একটা ভিডিও যেটা বললাম সেটা দেখে নিও। সেখানে আমি পুরো ডায়াগ্রাম ভালো করে দিয়ে ভিডিওটা বুঝিয়েছি, তোমরা বুঝতে পারবে দেখলে। দেখো এই ছবিটা যে আঁকলাম, এই ছবিটা দেখে তোমরা একটা জিনিস আইডিয়া করতে পারছো। তাহলে যে ধাতুটা এখন দেখো, ধাতুর যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, সর্ববহিস্থ শক্তি স্তরে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা ছেড়ে দেওয়া যত সহজ। যদি ইলেকট্রনটা জোড়বদ্ধ অবস্থায় থাকে, তাকে ছেড়ে দেওয়া বা তাকে মুক্ত পৃষ্ঠে নিয়ে যাওয়া সেটা কি সহজ হবে? নিশ্চয়ই না, কারণ অযুগ্ম ইলেকট্রনকে আয়নিত করতে যতটা পরিমাণ শক্তি দরকার, যুগ্ম ইলেকট্রনকে আয়নিত করতে তার থেকে বেশি পরিমাণ শক্তি দরকার। আর এখানে তো এই যে ঘটনা ঘটার জন্য তো আমরা বাইরে থেকে কোনো শক্তি দিচ্ছি না, ধাতু নিজের ক্ষমতায় করছে। তো ধাতুর যদি নিজের মধ্যেই যুগ্ম ইলেকট্রন থাকে, তাকে তো ওইভাবে তো মুক্ত পৃষ্ঠে তো ছাড়তে পারবে না, কারণ ইলেকট্রনগুলো জোড়বদ্ধ অবস্থায় আছে। যদি অযুগ্ম ইলেকট্রন হয় তাহলে তাকে রিলিজ করে দেবে খুব ইজিলি। এবারে দেখো, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে আমি 3D সিরিজের সাপেক্ষেই শুধু বলছি।
স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত। এখানে তো শক্তি স্তরের সংখ্যা বাড়ছে না, সেই 3D এবং 4s এই দুজন রয়েছে। শুরুতে কি হচ্ছে, শুরুতে অযুগ্ম ইলেকট্রন আস্তে আস্তে বাড়ছে, স্ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, তারপর ভ্যানাডিয়াম, তারপর ক্রোমিয়াম, এইভাবে আস্তে আস্তে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়লো। আবার ম্যাঙ্গানিজ থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমতে থাকলো। তাহলে এইবার তোমরা ভেবে দেখো, যেখানে অযুগ্ম ইলেকট্রন বেশি সেইখানে এই যে এরকম ধাতব বন্ধন তৈরি করবার জন্য একটা ধাতু ইলেকট্রনস ছাড়বে বেশি। অযুগ্ম ইলেকট্রন যত বেশি হবে, ধরো একটা ধাতুর সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, যেমন মনে করো সোডিয়াম। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হলো, প্লাস একটা ইলেকট্রন হলো। আচ্ছা, এই জায়গায় যদি আমি ম্যাগনেসিয়াম করি, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস হলো, প্লাস দুটো ইলেকট্রন হলো। এবার সোডিয়াম প্লাস আর ইলেকট্রন, এখানে এই অনেক, যখন সোডিয়াম একটা ধাতব কেলাস তৈরি করছে সেখানে অনেক সোডিয়াম আয়ন আছে এবং অনেক ইলেকট্রন আছে। তো এরকম সোডিয়াম প্লাস অন্য সোডিয়াম প্লাসের ইলেকট্রনকে যতটা তীব্রভাবে আকর্ষণ করবে, বা এই একটা ইলেকট্রন অন্য সোডিয়াম প্লাসকে যতটা পরিমাণে আকর্ষণ করবে, তার সাপেক্ষে ম্যাগনেসিয়ামের ঘটনাটা কি হবে ভেবে দেখো। ম্যাগনেসিয়ামের তো +2 চার্জ আছে, এই অন্যের ইলেকট্রনকে তীব্রভাবে নিজের দিকে টানবে বা ধরে রাখবে, এবং দুটো ইলেকট্রন অন্য ম্যাগনেসিয়াম 2 প্লাসকে সমান পরিমাণে নিজের দিকে টানবে। তাহলে সোডিয়াম কেলাসে সোডিয়াম ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণী প্রভাব, ম্যাগনেসিয়াম কেলাসে ম্যাগনেসিয়াম আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণী প্রভাব, সেটা স্বাভাবিকভাবে কি হবে, বেশি হবে না? কেন বেশি হবে? তার কারণ এখানে চার্জ ডেনসিটি বাড়ছে, চার্জ ডেনসিটি বাড়ছে, ঠিক না? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম তো একই পর্যায়ে রয়েছে, তো চার্জ ডেনসিটি বাড়ছে, আকার ছোট, তাই আকর্ষণী প্রভাবটাও বেশি, পরস্পরকে তীব্রভাবে ধরে রাখবে। তাই এই ধাতব কেলাসটা যতটা স্ট্রং হবে বা যতটা দৃঢ় হবে, তার থেকে ম্যাগনেসিয়াম কেলাসটা আরো বেশি দৃঢ় হবে, কারণ এখানে ধাতব ক্যাটায়ন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণী প্রভাবটা বেশি। কি বললাম বোঝা গেল? ঠিক একই ঘটনা যদি আমি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে বলি, স্ক্যান্ডিয়ামে মানে ইলেকট্রন কতগুলো আছে? অযুগ্ম ইলেকট্রনের কথা ভাবো, যুগ্ম ইলেকট্রনের কথা বলছি না, অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম ইলেকট্রন এখানে আনপেয়ার ইলেকট্রন একটা, টাইটেনিয়ামে আনপেয়ার ইলেকট্রন দুটো, ভ্যানাডিয়ামে আনপেয়ার ইলেকট্রন তিনটে, ক্রোমিয়ামে আনপেয়ার ইলেকট্রন, এইভাবে ভ্যানাডিয়ামের পরে ক্রোমিয়ামে যখন যাবে, ক্রোমিয়ামে আনপেয়ার ইলেকট্রন আছে 6টা, কারণ ডিতে 5টা আর তোমার এসে একটা। ম্যাঙ্গানিজে হচ্ছে 5টা। দেখো এখান থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে আবার ম্যাঙ্গানিজ থেকে যখন তুমি জিঙ্কে যাবে, জিঙ্কে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 0, কপারে 1টা, জিঙ্কে 0। তাহলে স্ক্যান্ডিয়ামের মধ্যে যে লেভেলের ধাতব বন্ধন আমরা দেখতে পারবো, টাইটেনিয়ামের ক্ষেত্রে ধাতব বন্ধনটা আরেকটু দৃঢ় হবে, ভ্যানাডিয়ামে আরেকটু স্ট্রং হবে, স্ট্রং হতে হতে ক্রোমিয়ামে দেখা যাবে এর ধাতব বন্ধন সব থেকে স্ট্রং, কারণ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি তো মুক্ত পৃষ্ঠে ইলেকট্রন ছাড়বে বেশি, ছাড়লে ক্রোমিয়াম যদি 6টা ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাহলে ক্রোমিয়াম +6 হয়তো থাকে না। আমি বলছি যে এই 6টা ইলেকট্রন যে পৃষ্ঠে চলে গেল, তার মানে কি কেন্দ্রের চার্জটা, ক্রোমিয়াম যে নিউক্লিয়াস বা কেন্দ্রক, তার চার্জটা এরকম 6 গুণ বেড়ে যাবে, ধনাত্মক আধান 6 গুণ বেড়ে গেলে ক্রোমিয়াম অন্য ক্রোমিয়ামের ইলেকট্রনকে বা তার নিজের ইলেকট্রনকে, বা এই 6টা ইলেকট্রন অন্য ক্রোমিয়াম আয়নকে কতটা স্ট্রংলি ধরে রাখতে পারবে ভেবে দেখো, কারণ এখানে তো আধান ঘনত্বটা সব থেকে বেশি। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ক্রোমিয়াম পর্যন্ত আধান ঘনত্বটা বাড়ছে। আবার কেন বাড়ছে? কারণ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বাড়ছে। আবার ক্রোমিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কমছে।
তাই ধাতব আয়নের মধ্যে বা ধাতব আয়ন আর ইলেকট্রনের মধ্যে পারস্পরিক যে ইন্টারঅ্যাকশন তার প্রভাবটাও কমছে। তাই ধাতব বন্ধন যেভাবে তৈরি হয় তার ভিত্তিতে যদি বলি তাহলে ক্রোমিয়াম সব থেকে স্ট্রং ধাতব বন্ধন দেখাবে, এবং ক্রোমিয়ামই হচ্ছে 3D সিরিজের মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট মেটাল। সব থেকে স্ট্রংগেস্ট মেটাল হচ্ছে ক্রোমিয়াম। আর জিঙ্ক হচ্ছে সব থেকে নরম মেটাল। জিঙ্ক হচ্ছে সবচেয়ে নরম মেটাল। তুমি দেখো কপার, বাড়িতে তো অনেক জায়গায় কপার ওয়্যার তো থাকেই, প্রায় ইলেকট্রিসিটির লাইনের জন্য কপার ওয়্যার ইউজ করা হয়। তো সেই কপার ওয়্যার বা এমনি যদি দেখো কপারের কোনো জিনিস খুব একটু নরম টাইপের হয়, নমনীয়তা বেশি। কেন নমনীয়তা বেশি? কারণ ধাতব বন্ধনটা অতটা দৃঢ় নয়, তাই তাকে খুব সহজে বিকৃত করে দেওয়া যায়। কিন্তু যার ক্ষেত্রে ধাতব বন্ধন যত স্ট্রং হবে সে তত ভঙ্গুর হয়ে যাবে। ভঙ্গুর মানে কি, ধরো এই জিনিসটা যত দৃঢ় হলে আমি কি করব, যদি তাকে বিকৃত করতে চাই এটা কি বেঁকে যাবে? বাঁকবে না, এটা কি হবে, ভেঙেই যাবে। ওই জন্য ভঙ্গুর প্রকৃতির। তাই এটা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট মেটাল, দৃঢ়, আর ধাতব বন্ধনটা খুব স্ট্রং হয়। আর স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত ধাতব চরিত্রটা আস্তে আস্তে কি হচ্ছে, ধাতব চরিত্রটা ডিক্রিজ হচ্ছে। কেন কি, ধাতব চরিত্র বলতে আমরা যেটা বুঝি যে ঘাত সহ বা প্রসারণশীলতা কম হবে, দৃঢ়তা বেশি হবে, সেই জিনিসটা কি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ক্রোমিয়ামে বাড়লো, আবার ক্রোমিয়াম থেকে শুরু করে জিঙ্কে হ্রাস পেয়ে যাচ্ছে। আর তার পেছনে কারণটা কি বললাম, এই ধাতব বন্ধন। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই পয়েন্টটা আমি এখানে লিখি যে স্ক্যান্ডিয়াম থেকে ক্রোমিয়াম পর্যন্ত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির ফলে তীব্র ধাতব বন্ধন সৃষ্টি হয়, যা ক্রোমিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত হ্রাস পায়। কারণ ধাতব বন্ধনের প্রবণতা কমে, তাই ধাতুগুলির দৃঢ়তা কমে। আর ক্রোমিয়াম হচ্ছে স্ট্রং মেটাল। among 3D series ঠিক আছে। তাহলে এই ছিল ধাতব চরিত্রের মূল ব্যাপার, যে ধাতব চরিত্র কীরকম কি হয় না হয়। বাকি আরও ধাতব চরিত্র সম্পন্ন আরও কিছু আলোচনা রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই পর্যন্তই থাক, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। এইখানেই ভিডিওটা শেষ করছি। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো। ঠিক আছে, সবাই ভালো থেকো। গুড বাই।